হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু কেমিস্ট্রি উইথ ডিভি স্যার। আজ আমি আলোচনা করব এইচএস 2025-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এবং কিছু কোয়েশ্চেনের আনসার নিয়ে। দেখো, এটা হয়তো সম্ভবত আমি যতগুলো কোয়েশ্চেন এখানে তোমাদের দেখাবো, এটা দুটো পার্টে হয়তো হবে, পার্ট এ এবং পার্ট বি। একদিনে অনেকটা লেন্দি ভিডিও হয়ে যাবে, হয়তো দুটো ভিডিও দরকার হবে। তা যা হোক, দেখো সাজেশন কিন্তু সায়েন্সে তেমনভাবে হয় না, কিন্তু আমি কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন দেখো সায়েন্সে বা কেমিস্ট্রিতে সাজেশন বলতে কি, এই যে কোয়েশ্চেনগুলো করানো হচ্ছে এই টাইপের পড়বে, এটাই পড়বে, কিন্তু সেটা কিন্তু কখনোই বলবো না, কিন্তু এই টাইপের বা এই টপিকগুলো থেকেই কিন্তু কোয়েশ্চেন পড়বে। সেই জন্য কিভাবে সলভ করছি বা তার আনসারগুলো তোমরা বইতেও পাবে, অনেক কোয়েশ্চেন ব্রড কোয়েশ্চেন। আমি এমসিকিউ গুলো আগে দেখি, তাহলে দুটো পার্ট সম্ভবত হবে। গোটা কেমিস্ট্রিটা এখানে আলোচনা করব, মানে গোটা বইয়ের কেমিস্ট্রি হায়ার সেকেন্ডারি এক্সামের জন্য 2025 এর যে হায়ার সেকেন্ডারি এক্সাম, সেখানে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট সেইগুলো নিয়ে একটু কথাবার্তা বলে নিই। চলো শুরু করি। দেখো, প্রথম কোয়েশ্চেনটি দেখো এখানে বল যে দেওয়া আছে যে CH3CH11CH এখানে থেকে তৈরি করা হয়েছে। দেখো জাস্ট পরিবর্তনটা হয়েছে, এই CHO গ্রুপ থেকে CH2OH দেওয়া, CH2OH হয়েছে, তাই তো? তার মানে বিজারণ হয়েছে। তাহলে এখানে দেখো লিথিয়াম অ্যালুমিনাম হাইড্রাইড, এটা কিন্তু বিজারক। সোডিয়াম বোরোহাইড্রাইড, এটাও বিজারক। আর প্যালাডিয়াম হাইড্রোজেন বা প্লাটিনাম হাইড্রোজেন, এদের কিন্তু হাইড্রোজিনেশন হয়, অর্থাৎ পাই বন্ডটা উঠে গিয়ে হাইড্রোজেন ঢোকে অ্যাকচুয়ালি। বা ওই যে সি কার্বনিলে বা অ্যালডিহাইডে তোমার সিও বন্ড আছে, ওখানেও কিন্তু হাইড্রোজেনেশন হতে পারে। কিন্তু মেনলি এখানে দেখো পাই বন্ধনের কিচ্ছু হবে না। তাহলে প্যালাডিয়াম হাইড্রোজেন বা প্লাটিনাম হাইড্রোজেন এগুলো বাদ চলে গেল। এবার পড়ে রইলো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটা কিন্তু তীব্র বিজারক। আর মৃদু বিজারক যেটা, সেটা সোডিয়াম বোরোহাইড্রাইড। তাহলে পাই বন্ডটাকে কোনো ক্ষতিগ্রস্ত না করে, ওখানে হাইড্রোজিনেশন না হয়ে, শুধুমাত্র কি হবে এখানে, জাস্ট সিএইচও গ্রুপ থেকে, এই যে সিএইচও গ্রুপ থেকে এখানে CH2OH গ্রুপ হবে, তাই তো? তাহলে এটার জন্য কিন্তু সোডিয়াম বোরোহাইড্রাইড, যেটা মৃদু বিজারক, সেটাকে দেওয়া হয়, সোডিয়াম বোরোহাইড্রাইড, মাথায় রাখবে। তাহলে এখানে অপশন বি হবে কারেক্ট আনসার। ওকে, তারপরে বলছে দেখো, ক্ষারের জলীয় দ্রবণের উপস্থিতিতে নিচের কোনটি SN1 বিক্রিয়ায় সহজে অংশগ্রহণ করে? তাহলে এইখানে একটু একটা CH3 যেটা কেটে গেছে আর কি, এখানে কিন্তু একটা CH3 গ্রুপ ছিল। তো দেখো SN1 বিক্রিয়া কারা বেশি করে? 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। কারণ আমরা জানি কার্বোক্যাটায়ন টু স্টেপ রিয়াকশন এবং কার্বোক্যাটায়ন ফর্মেশনের মাধ্যমে রিয়াকশন হয়। তাহলে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বেশি, সেই জন্য 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড কিন্তু সিলেক্টিভলি SN1 রিয়াকশন করে, তাই তো? তাহলে এখানে কোনটা 3 ডিগ্রি? দেখো দেখো এখানে অপশন ডি যেটা, এটা কিন্তু 3 ডিগ্রি। কারণ যেখানে যে কার্বনে ক্লোরিন, সেই কার্বন আদার্স তিনটে কার্বন সেন্টারের সঙ্গে যুক্ত, তাহলে এটা 3 ডিগ্রি, সেই জন্য অপশন ডি হলো রাইট আনসার। নিচের কোনটি একটি অ্যান্টিবায়োটিক? দেখো অ্যাসপিরিন, প্যারাসিটামল, মরফিন, এরা কিন্তু অ্যানালজেসিক। অ্যাসপিরিন বা প্যারাসিটামল এটা হচ্ছে নন নার্কোটিক্স, আর মরফিনটা হচ্ছে নার্কোটিক্স। তাহলে পড়ে রইল অপশনটা কি, অ্যামক্সিলিন। অ্যাকচুয়ালি অ্যামক্সিসিলিন হয়, কিন্তু এটা অ্যামক্সিলিন আছে, তা ওখানে আমরা অপশন বিটাই রাইট অ্যান্সার আর কি। আচ্ছা, বলছে নিচের কোন তড়িৎ বিশ্লেষকটির তঞ্চন ক্ষমতা এই সলের ক্ষেত্রে সর্বোচ্চ? তাহলে এইটা হচ্ছে ধনাত্মক সল, এই সারফেসে Ag প্লাস অ্যাডজর্ব হয়ে আছে, তাই তো? তাহলে ধনাত্মক সলের জন্য ঋণাত্মক আয়ন কার্যকরী। তাহলে কোন ঋণাত্মক আয়ন? এখানে সালফাইড আছে প্রথম অপশনে, S2 মাইনাস, তারপর একটা ফসফেট PO4 3 মাইনাস, তারপর একটা সালফেট, তারপর একটা Cl মাইনাস। দেখো এইবার দেখো সুলজেহার্ডি রুলটা যদি তোমরা ভাবো, সুলজেহার্ডি রুল বলছে কি, মানে দ্বিতীয় রুলটা যদি আমরা ভাবি, বিপরীত আধানিত তঞ্চন করতে পারে, কিন্তু বিপরীত আধানের মান যত বেশি হবে, তত কিন্তু তঞ্চনটা ভালো হবে। তাহলে তঞ্চনের জন্য সর্বাধিক কার্যকরী যেটা, সেটা কিন্তু এখানে ফসফেট আয়ন, PO4 3 মাইনাস। তাহলে এখানে অপশন বিটা কিন্তু রাইট আনসার। আচ্ছা, এই অঙ্কটা আমি অনেকবার করিয়েছি। Al2O3 থেকে অ্যালুমিনিয়াম, তাহলে এখানে অ্যালুমিনিয়াম কি আছে? Al3 প্লাস, তাহলে Al3 প্লাস, তাই তো?
তাহলে এখানে এখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ, দুটো মানে এখানে তো এটা বিয়োজিত হলে তো Al2Al3+ দেবে, তাহলে দুটোর জন্য এটা কত লাগবে? 6টা, এটা দুটো, তাই তো? তো এইবার অ্যালুমিনিয়াম বলেছে, দেখো 18 গ্রাম অ্যালুমিনিয়াম, তাহলে এখানে দেখো অ্যালুমিনিয়ামের হচ্ছে পারমাণবিক গুরুত্ব 27, তাহলে এখানে আমরা যদি বলি অ্যালুমিনিয়াম 3++3 ইলেকট্রন, এটা সরলীকরণ করলে হয়, তাহলে আমরা 27 গ্রাম যদি অ্যালুমিনিয়াম প্রস্তুত করতে চাই, তাহলে কত ফ্যারাডে লাগবে? 3 মোল ইলেকট্রন, তার মানে 3 ফ্যারাডে লাগবে। তাহলে 18 গ্রামের জন্য কত লাগবে, তাই তো? তাহলে 3 × 18/27, 2 ফ্যারাড। এটা মনে হয় 2015 সালে, এটা আগে কোনো একটা লেকচারেও আমি বলেছি, 2 ফ্যারাডে উত্তর হবে অপশন সি। এরকম কিন্তু অনেক রকমের অঙ্ক হয়, এই ধরনের অঙ্কগুলো আসতে পারে এমসিকিউ আকারে। তারপর আরেকটা খুবই ইম্পর্টেন্ট, বলছে কোন যৌগটিকে মুলিকেন বার্গার পরীক্ষার দ্বারা শনাক্ত করা যায় না? কোয়েশ্চেনটা দেখো, নাইট্রো গ্রুপ থাকলে সেটাকে মুলিকন বার্গার টেস্ট দ্বারা শনাক্ত করা হয়, কিন্তু নাইট্রো গ্রুপের সাথে যদি এক্সট্রা সিএইচও গ্রুপ থাকে, এটা কিন্তু মাথায় রাখবে, নাইট্রো গ্রুপের সাথে সিএইচও গ্রুপ যদি এক্সট্রা থাকে, তাহলে যেহেতু লাস্ট স্টেপে টোলেন্স বিকারকের সাথে রিয়াকশন করানো হয়, টোলেন্স বিকারক দিয়ে সিলভারের প্রেসিপিটেট ফেলে শনাক্ত করা হয়, অ্যাকচুয়ালি সিলভার মিরর প্রেসিপিটেট আনা হয়, কিন্তু তোমরা জানো কার্বনিল মানে অ্যালডিহাইড যারা হয়, তারা সিএইচও গ্রুপ থাকলে তারাও কিন্তু টোলেন্সের সাথে বিক্রিয়া করতে পারে, তাহলে তারা হ্যাম্পার করবে। সেই জন্য ওই নাইট্রো গ্রুপটা যদি সিএইচও গ্রুপের প্রেজেন্সে থাকে, তখন কিন্তু মুলিকেনবার্গার টেস্টের সাহায্যে আর শনাক্ত করা যায় না, তাই জন্য এখানে অপশন বি রাইট আনসার হবে। ঠিক আছে, এক্সপ্লানেশন কিন্তু আরো ডিটেলসে আমি আগের ভিডিওগুলোতে করেছি, এটা যেহেতু ফাইনাল, একটা সাজেস্টিভ টাইপের ভিডিও, আবারও বলছি সাজেশন ঠিক হয় না, কিন্তু ইম্পর্টেন্ট এইরকম টাইপের কোয়েশ্চেন আসবে, এই টপিকগুলোকে জোর দেবে আর কি। এই কোয়েশ্চেনটি আসবে, এই কোয়েশ্চেনটি আসলেই তো কপাল খুব ভালো তোমাদের, কিন্তু এই টাইপের কোয়েশ্চেন আসবে, এটাই বলার। আচ্ছা, গ্লুকোজকে গ্লুকোনিক অ্যাসিডে পরিবর্তিত করে। আচ্ছা, CH, আমি এইটাকে শর্টকাটে গ্লুকোজ আঁকছি, গ্লুকোজ থেকে গ্লুকোনিক অ্যাসিড, এটা তাই তো? তাহলে জাস্ট শুধুমাত্র এইটাকে অক্সিডাইজড করতে হবে, তাহলে মৃদু জারক দিতে হবে এখানে, ব্রোমিন ওয়াটার। দেখো এ আর ডি যে অপশনটা, এটা বিজারক, তাহলে আমাকে জারক লাগবে, তাহলে ব্রোমিন ওয়াটার আর নাইট্রিক অ্যাসিড, কিন্তু নাইট্রিক অ্যাসিড তীব্র জারক, তাহলে এইটাকেও জারিত করে দিত, তাই তো? নাইট্রিক অ্যাসিড দিলে স্যাকারিক অ্যাসিড উৎপন্ন হতো, গ্লুকারিক অ্যাসিড, গ্লুকোনিক না গ্লুকারিক অ্যাসিড হতো, তাহলে এখানে কিন্তু ব্রোমিন ওয়াটার উত্তর হবে অপশন বি। আচ্ছা দেখো, তারপর এটা বলছে ল্যান্থানাইট সংকোচনের কারণে নিচের কোন পরমাণু জোটটির একই আকার হয়? তা এইগুলো কিভাবে সলভ করবে? দেখো, এটা তোমরা জানো, ল্যান্থানাইট সংকোচনের পরে মানে জার্কোনিয়াম, হাফনিয়াম, নিওবিয়াম, ট্যান্টালাম, এরা ল্যান্থানাইট সংকোচনের, যেমন এদের ক্ষেত্রে বেসিক্যালি ল্যান্থানাইট সংকোচনের জন্য আকার সমান হয়, তাই তো? তাহলে এখানে দেখো জার্কোনিয়াম হাফনিয়ামটাই আছে একসাথে, তাহলে অপশন বি রাইট আনসার। আচ্ছা, নিচের যৌগগুলির মধ্যে কোনটি আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয়? দেখো, আয়োডোফর্ম বা হ্যালোফর্ম বিক্রিয়া ইন জেনারেল যদি আমরা বলি, কারা সাড়া দেয়? যাদের ক্ষেত্রে কিটোমিথেল গ্রুপটা থাকে, এই যে গ্রুপটা থাকবে যাদের ক্ষেত্রে, এই কিটোমিথেল গ্রুপ কোথায় আসে দেখতে হবে, তাই তো? আর ব্যতিক্রম মনে রাখবে, প্রাইমারি অ্যালকোহল হলে, সে ইথানল বা প্রোপানল, তারা অক্সিডাইজড হয়ে গিয়ে কিন্তু ইথানল, হ্যাঁ, তারা ইথানল সম্ভবত প্রাইমারি অ্যালকোহল, তারা অক্সিডাইজড হয়ে গিয়ে, বা সেকেন্ডারি অ্যালকোহল প্রোপানল, হ্যাঁ, এরা অক্সিডাইজড হয়ে গিয়ে
প্রোপান-টু-অল সেকেন্ডারি, প্রোপান-টু-অল আর হচ্ছে ইথানল। এই যে অ্যালকোহলগুলো, এই অ্যালকোহলগুলোতে কিটোমিথাইল গ্রুপ ডাইরেক্টলি নেই, কিন্তু ওই হ্যালোফর্ম বিক্রিয়া করার সময় কিটোমিথাইল গ্রুপ তৈরি হয়ে যায় আরকি। কিন্তু এই কম্পাউন্ড গুলোর মধ্যে দেখো কোথায় কিটোমিথাইল গ্রুপটা আছে, দেখো অপশন ডি, এখানে কিটোমিথাইল গ্রুপটা আছে। আমি যদি তোমাদের দেখাই, একটা আর গ্রুপের সাথে যুক্ত থাকতে হবে কিটোমিথাইল, তাহলে এখানে আরটা এইচ, ঠিক আছে, তাহলে এটা কিন্তু আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেবে। দেখো এখানে দুটো কোয়েশ্চেন আছে, বলছে কোন ক্ষারকটি ডিএনএ তে থাকে না। আচ্ছা, এজিটিসি ডিএনএ মনে রাখবে, এজিটিসি, তাহলে ডিএনএ মানে এজিটিসি, তাহলে এজিটিসি ইউরাসিল, তাহলে ইউরাসিলটা হেটেরোসাইক্লিক বেস এইগুলো, তাহলে এটা থাকে না। তারপর পলিয়েস্টার পলিমারের উদাহরণ টেরিলিন, ড্যাক্রন বা টেরিলিন, এটার অনেক পেট, ঠিক আছে, পিইটি, তাই তো, এর অনেকগুলো নাম আছে টেরিলিনের। আচ্ছা, অধিশোষণের সাম্যাবস্থায়, এই কোয়েশ্চেনের অল্টারনেটিভ রূপেও পড়তে পারে। অধিশোষণের ক্ষেত্রে ওই যে ডেল্টা জি, ডেল্টা এস বা ডেল্টা জি, এদের সাইন কি, সেটা সেটা একটা কোয়েশ্চেন, কিন্তু এখানে সাম্য অবস্থা বলেছে, তাহলে ডেল্টা জি জিরো, তাহলে আবার জানি ডেল্টা জি ইকুয়ালস টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, তাহলে এখানে জিরো জি, ডেল্টা জির মান জিরো বসিয়ে দিলে ডেল্টা এইচ ইকুয়ালস টু টি ডেল্টা এস হয়ে যাবে, তাই তো, তাহলে অপশন বি কিন্তু রাইট আনসার। আচ্ছা, ডিএসপি টু সংক্রামিত কোন জটিল আয়নটির আকৃতি সমতলিক বর্গাকার? এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। কেন বলছি দেখো, প্রথমে তোমরা যারা নলেজলি পড়াশুনো করেছো তারা দেখতে পাবে যে অপশন এটা ঠিক, তাই তো, এনআই, তাই তো, ভিভিটি দিয়ে ব্যাখ্যা হবে, ভিভিটি, ঠিক আছে, এটা ডিএসপি টু। কিন্তু এক্সেপশনালি এটা ভিভিটির ফেলিওরও বলতে পারো, এই কম্পাউন্ড দুটো কিন্তু ডিএসপি টু হয় এবং সমতলিক বর্গাকার স্ট্রাকচার, এই দুটো, ঠিক আছে। কপারের ক্ষেত্রে ডি9 সিস্টেম, কপার টু প্লাস, কিন্তু দেখা যায় যে ডি থেকে একটা ইলেকট্রন, পঞ্চম ডি উপকক্ষ থেকে একটা ইলেকট্রন পিতে চলে যায়, গিয়ে ডিএসপি টু হাইব্রিডাইজেশনটা হয় এইভাবে আর কি, ঠিক আছে। সেটা ভিভিটি সঠিকভাবে ব্যাখ্যা করতে পারে না, কিন্তু স্ট্রাকচার বাস্তবে দেখা গেছে যে সমতলিক বর্গাকার হয়, এবং তার মানে ডিএসপি টু হাইব্রিডাইজেশন হয়েছে, তাই তো। তাহলে এখানে কিন্তু অপশন এ কিন্তু আনসার হবে না, সবগুলোই আনসার হবে, তাহলে ডি অপশন, ঠিক আছে। এরকম ভিভিটি থেকে কোয়েশ্চেন পড়তে পারে। তারপরেরটা দেখো, এটা রিসেন্টলি কোনো একটা ইয়ারে পড়েছিল, নিকেল টেট্রাকার্বনিল। দেখো নিকেল ইলেকট্রন বিন্যাস আর্গন 3d8 4s2, তাই তো। এখন কথা হলো, এটা হচ্ছে এখানে নিকেলের অক্সিডেশন স্টেটও 0, তাই তো, তাহলে সবাই এই অপশনটায় টিক মারবে। কিন্তু ইন প্রেজেন্স অফ, এই যে লিগ্যান্ড আছে, এটা কি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হওয়ার জন্য কি হবে, ও কিন্তু পেয়ারিং করাবে। এই যে 4s এর যে দুটো ইলেকট্রন, এটাকে ডিতে পাঠিয়ে দেবে, ঠিক আছে, রিঅ্যারেঞ্জমেন্ট হবে, বা রিঅর্গানাইজেশন যেটাকে আমরা বলি, ঠিক আছে। তখন কিন্তু এই নিকেল ইন NiCO4, ঠিক আছে, এটা sp3 হাইব্রিডাইজেশন হয় অ্যাকচুয়ালি, আর্গন 3d10 4s0, অর্থাৎ এস থেকে দুটো ইলেকট্রন ডিতে চলে আসে, ঠিক আছে, এবং ডায়াম্যাগনেটিক হয়ে যায় জিনিসটা, ঠিক আছে। তাহলে অপশন এটা কিন্তু তাড়াহুড়ো করে আনসার করার কোনো দরকার নেই, সঠিক ইলেকট্রন বিন্যাস বলেছে, তাহলে অপশন বিটা হবে, ঠিক আছে, এইটা। অনেকে ভাবতে পারে নিকেল জিরো স্টেট মানে ওই সেই নিকেল পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা, কিন্তু কার্বন মনোক্সাইড লিগ্যান্ডের প্রেজেন্সে কিন্তু রিঅ্যারেঞ্জমেন্ট হয়, অর্থাৎ 4s থেকে ইলেকট্রন দুটো ডিতে চলে এসে পেয়ারিং হিসেবে থাকে এবং ডায়াম্যাগনেটিক হয়ে যায় জিনিসটা, এবং এখানে sp3 হাইব্রিডাইজেশন হয়, ঠিক আছে, টেট্রাডাল কমপ্লেক্স। আচ্ছা, তারপরে দেখো কোনটি একটি অবিজারক শর্করা? গ্লুকোজ, ফ্রুক্টোজ, ল্যাকটোজ, সুক্রোজ।
সুক্রোজ। হ্যাঁ, সুক্রোজ হচ্ছে অবিজারক শর্করা, সুক্রোজ। আচ্ছা, নরম পানীয়তে ব্যবহৃত মিষ্টকরক পদার্থ, অ্যাসপার্টেম। এগুলো সব একদম ইনফরমেটিভ, বইতে সবই পেয়ে যাবে। আচ্ছা, কোনটি পেপটাইড বন্ধন? পেপটাইড বন্ধন এটা ঠিক আছে, দুটো অ্যামাইনো অ্যাসিড যে বন্ধন দ্বারা সংযুক্ত থাকে অ্যাকচুয়ালি, সেটাকে বলা হয় পেপটাইড বন্ধন। ঠিক আছে, তাহলে অপশন বি রাইট আনসার। আচ্ছা, তারপরে দেখো বলছে এক্স পারমাণবিক ভর সলিড স্টেট থেকে 40 এর 4 গ্রাম পরিমাণে একক কোষের সংখ্যা। একক কোষের সংখ্যা নির্ণয়ের একটা সূত্র আছে, নাম্বার অফ ইউনিট সেলস ডাব্লিউ প্রদত্ত ভর ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা বাই জেড ইন্টু এম। তাহলে এখানে ডাব্লিউর মানটা কত? 4। ডাব্লিউর মানটা 4, প্রদত্ত ভর। আচ্ছা, এন এটা রেখে দিলাম ওইভাবে। আচ্ছা, দেহ কেন্দ্রিক বলেছে, তাহলে বিসিসির ক্ষেত্রে জেড ইকুয়ালস হয়ে যায় 2, তোমরা জানো, তাহলে 2 ইন্টু 40, তাহলে এনএ বাই 20, এনএ বাই 20। দেখো অপশন সি। ঠিক আছে, তাহলে এটা দেহকেন্দ্রিক না করে এফসিসি করতে পারতো, তখন জেড এর মান 4 হতো, তখন এনএ বাই 10 উত্তর আসতো। ঠিক আছে, তাই এখানে এনএ বাই 20 উত্তর হলো। আচ্ছা, তারপরে দেখো তোমরা সলিড স্টেট থেকে যেটা করবে, এই যে সরল ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা নির্ণয়। এবং এখানে আর একটা জিনিস বলে দিই, যে 3টে আছে তোমাদের সরল ঘনকাকার একক কোষ, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ, আর হচ্ছে দেহকেন্দ্রিক একক কোষ। তাহলে এই যে 3টের প্রত্যেকের প্যাকিং দক্ষতা নির্ণয় করবে, এবং রিলেটেড যে ব্যাসার্ধের সাথে বাহুর দৈর্ঘ্যের যে সম্পর্কগুলো আছে সেগুলো দেখবে, এবং সেই রিলেটেড কিছু ম্যাথমেটিক্স পড়তে পারে। এমসিকিউতে আসতে পারে ফাঁকা স্থানের পরিমাণ কত বা প্যাকিং দক্ষতা কত, আবার প্যাকিং দক্ষতা গণনা করতেও দিতে পারে বড় কোশ্চেনের 2 বা 3 নম্বরে। ঠিক আছে, তাহলে এবার ক্রিস্টাল ডিফেক্টের মধ্যে শর্টকি ফ্রেঙ্কেল ডিফেক্টের ত্রুটি পড়বে। তারপর এইরকম টাইপের নিউমেরিক্যাল প্রবলেম দেখবে, যে রো বের করতে দেওয়া, তোমরা রো বের করার সূত্রটাও মনে রাখবে, রো ইকুয়ালস টু জেড ইন্টু এম বাই এ কিউব ইন্টু এন এ। আর যখন ফিজিক্যাল কেমিস্ট্রিতে কোনো সূত্র লিখবে তখনই কোনটা কি, ঠিক আছে, এখানে রোটা কি, জেডটা কি, এমটা কি, এ কিউব এটা কি, এন এটা কি লিখে দিতে হবে, কিন্তু এটা কিন্তু নিয়ম, ম্যানার্স এর মধ্যেই পড়ে অ্যাকচুয়ালি। তাহলে এখানে দেখো বলেছে দেহকেন্দ্রিক ঘনকাকার পারমাণবিক ভর দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এ দেওয়া, পিএম, পিএম মানে কিন্তু পিকোমিটার, 10⁻12 মিটার। এবার যেহেতু সেমিতে যদি করতে চাও তাহলে 10⁻10 সেমি। তা যা হোক, এটা এ বেরোলো। তাহলে এখান থেকে দেহ কেন্দ্রিকের ক্ষেত্রে কি হয় সম্পর্কটা, √3 ফর বিসিসির ক্ষেত্রে, এফসিসির ক্ষেত্রেও মনে রাখবে আলাদা করে, বিসিসির ক্ষেত্রে √3 ইন্টু এ ইকুয়ালস টু 4r, এফসিসির ক্ষেত্রে √2 ইন্টু এ ইকুয়ালস টু 4r, আর এসসিসির ক্ষেত্রে এ ইকুয়ালস টু 2r। এটাই যে সম্পর্কটা, এইগুলো মনে রাখতে হয় অঙ্ক করার ক্ষেত্রে, ঘনত্ব নির্ণয় সূত্র দিয়ে অঙ্ক বা ওই রিলেটেড অঙ্কগুলো কিন্তু আসে। আর একটা অঙ্ক তোমরা দেখবে যে কেবিআর দিয়ে 2017-18 সাল নাগাদ পড়েছিল হায়ার সেকেন্ডারি এক্সামে, কেবিআর এর পৃষ্ঠকেন্দ্রিক ল্যাটিস ছিল, সেখানে কে প্লাস এবং বিআর মাইনাস এর মধ্যে নিয়ারেস্ট ডিস্টেন্স বের করতে বলেছে। এইগুলোও কিন্তু পড়ে, নিয়ারেস্ট ডিস্টেন্স, নিকটতম দূরত্ব, বা কে প্লাস বা বিআর মাইনাস এর মধ্যে দূরত্ব কত। তাহলে এইখানে এখান থেকে কিন্তু এ বলে দেওয়া হয়েছে, আর পেয়ে যাবে অবশ্যই এই যে ব্যাসার্ধ, এটা পেয়ে যাবে, এটা করতে পারলে সেমিতে পেয়ে যাবে। তারপরে রোটা করার জন্য এই ফর্মুলাতে বসিয়ে দেবে, যেখানে বিসিসি মানে জেড ইকুয়ালস টু 2, এম এর মান তো বলে দিয়েছে 52, এ কিউবটা বের করে নেবে, আর এন এর মান তো জানো অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে এই ভ্যালুগুলো বসিয়ে ক্যালকুলেটর আর ইউজ করা ভালো করে শিখবে, ভুলভাল ক্যালকুলেটর ইউজ করলে কিন্তু উত্তর ভুলভাল চলে আসবে আর কি। তাহলে এই রিলেটেড টাইপের অঙ্কগুলো দেখবে আর কি। আচ্ছা, এন টাইপ আর পি টাইপ অর্ধপরিবাহী, এটা শর্ট কোয়েশ্চেন আসতে পারে, বা 1 নম্বরের কোয়েশ্চেনে আসতে পারে, বা যেখানে ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকবে সেখানে একটা শর্ট আকারেও থাকতে পারে, কিন্তু এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসার চান্স আছে।
অনেক চান্স কিন্তু আছে কোয়েশ্চেন আসার। এন টাইপ আর পি টাইপ এর সাথে এটা মেশালে কি হয়, জার্মানিয়ামের সাথে গ্যালিয়াম মেশানো হলো বা সিলিকনের সাথে ফসফরাস ডোপিং করা হলো, কি টাইপের অর্ধপরিবাহী, এরকম টাইপের কোয়েশ্চেন গুলো কিন্তু পড়ে। তারপরে আরেকটু যদি পড়তে চাও তাহলে ওই যে বিভিন্ন ডিফেক্ট আছে, তার মধ্যে স্টয়সিওমেট্রিক, নন স্টয়সিওমেট্রিক ডিফেক্ট। স্টয়সিওমেট্রিক ডিফেক্ট তো ফ্রেঙ্কেল শর্টকি ডিফেক্ট বলা হলো, আর নন স্টয়সিওমেট্রিক ডিফেক্টের মধ্যে মেটাল এক্সেস ডিফেক্টটা একটু ভালো করে দেখো। ঠিক আছে, মেটাল ধাতবাধিক্যজনিত ত্রুটি, অ্যানায়ন শূন্যতার জন্য ধাতবাধিক্যজনিত ত্রুটি, ইন্টারস্টিশিয়াল পজিশনে অতিরিক্ত মেটালের উপস্থিতির জন্য যে ত্রুটি, যেখান থেকে বলা হয় সোডিয়াম বাষ্পের উপস্থিতিতে NaCl হলুদ বর্ণ ধারণ করে। ঠিক আছে, উত্তাপনে জিঙ্ক অক্সাইড হলুদ বর্ণ ধারণ করে। এইগুলোই ব্যাস এইগুলো বললে হবে। আচ্ছা, তারপরে দেখো দ্রবণ থেকে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টে সূত্র। তারপরে বাষ্পচাপের অনুদ্বায়ী দ্রাবের উপস্থিতিতে কোনো তরলের বাষ্পচাপ পরিবর্তনের প্রকৃতি ব্যাখ্যা করো। দেখো এটা এইচএস 2015 পড়েছিল। এখানে তোমাদের কি করতে হবে, বাষ্পচাপ অনুদ্বায়ী দ্রাবের উপস্থিতিতে তরলের বাষ্পচাপ কি হয়, কমে যায়, এবং সেই বাষ্পচাপের কেন কমে সেটাকে ব্যাখ্যা করবে আর কি। ঠিক আছে, রাউল্টে সূত্র। তারপরে কলিগেটিভ প্রপার্টি গুলো, ভ্যান টপের সূত্রাবলী, ভ্যান টপ রুলস, বাষ্পচাপের আপেক্ষিক ভ্যান টপের রুলস, এই অভিস্রবণ চাপ সংক্রান্ত পাই ইকুয়ালস টু সিআরটি, ওই যে জায়গাটা ওর ম্যাথমেটিক্যাল প্রবলেম বা যে চারটে কলিগেটিভ প্রপার্টিস আছে, কলিগেটিভ প্রপার্টির প্রত্যেকটা সূত্র নর্মাল এবং অ্যাবনর্মাল, তার ম্যাথমেটিক্যাল প্রবলেম এগুলো, তাই তো। তাহলে এক্সট্রা কোশ্চেন এইগুলো দেখতে পারো। NaCl এর 0.84% জলীয় দ্রবণকে নর্মাল স্যালাইন রূপে ব্যবহার করা হয় কেন, তারপর এই টাইপের অঙ্কগুলো। ঠিক আছে, এটা এই যে কলিগেটিভ প্রপার্টি, ডেল্টা টিএফ ইকুয়ালস টু কেএফ ইন্টু এম, এই এমটাকে বের করতে হবে এখানে। ঠিক আছে, বেঞ্জিনটা দ্রাবক এখানে, তাহলে 1000 গ্রাম বেঞ্জিনে কত, আমরা মোল মানে কি জানি, প্রদত্ত ভর বাই আণবিক ভর। তাহলে এখানে কি করতে হবে, আমরা বলবো 50 গ্রামে বেঞ্জিনে এমটা বের করতে হবে, মোলালিটি। তাহলে 50 গ্রাম বেঞ্জিনে তড়িৎ বিশ্লেষ্য কঠিন দ্রাবও আছে, দ্রাব কত মোল আছে দেখতে হবে, দ্রাব আছে 1/m, আমি তো জানি না এমটা কত, এমটা বের করতে হবে এখানে, তাই তো। তাহলে 1000 গ্রামে মানে 1 কেজিতে 1000, তার মানে এখান থেকে এমটা বেরিয়ে গেল, দেখো 20/m, স্মল এম মানে মোলালিটি হয়ে গেল 20/M মানে আণবিক ভর M, তাই তো। তাহলে এইখানে বসিয়ে দেবে ডেল্টা টিএফ এর মান, দেখো বলে দেওয়া আছে, আবার কেএফ এর মানও বলে দেওয়া আছে। সেখান থেকে এমটা অবশ্যই ভ্যালুগুলো পুট করলে কিন্তু এমটা পেয়ে যাবে একদম। এই টাইপের স্ফুটনাঙ্ক উন্নয়নের ওইটা দিয়েও অঙ্ক আসতে পারে, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন দিয়ে, কিন্তু স্ফুটনাঙ্কের উন্নয়ন আর অভিস্রবণ চাপ আর এই যেটা করালাম এই টাইপের অঙ্ক আসার সম্ভাবনা বেশি, সেটা দেখতে পারো। আর যেটা বললাম এই যে এক্সট্রা কিছু কোয়েশ্চেন, ডাক্তাররা উচ্চচাপ যুক্ত রোগীদের কম নুন খাওয়ার পরামর্শ দেন কেন, অভিস্রবণ চাপ দিয়ে কিছু জিনিস পড়বে, বিপরীত অভিস্রবণটা পড়বে, ভ্যান টপ ফ্যাক্টর কি, ভ্যান টপ ফ্যাক্টরের সাথে বিয়োজন মাত্রার সম্পর্ক। ঠিক আছে, এইগুলো। তারপরে দেখো ড্যানিয়েল কোষ, মানে ইলেকট্রোকেমিস্ট্রিতে চলে আসলো, এরকম ধরনের টাইপের সাম্য ধ্রুবক বের করতে বলতে পারে, বা তড়িৎচালক বল বের করতে পারে, মানে ই সেল বের করতে বলতে পারে। তাহলে নানস্টের সমীকরণই টাকে ভালো করে দেখতে হবে, নানস্টের সমীকরণের রিলেটেড অঙ্কগুলো। এখানে যে ফর্মুলাটা কাজে লাগবে, ডেল্টা জি জিরো ইকুয়ালস টু মাইনাস NF E0 সেল, আর ডেল্টা জি জিরো ইকুয়ালস টু মাইনাস RT ln K, তাই তো। তাহলে RT ln K ইকুয়ালস টু NF E0 সেল, তাই তো। তাহলে এখান থেকে ln K ইকুয়ালস টু NF E0 সেল
বাই আরটি। এবার এখানে এই এলএনটাকে তোমরা লগে কনভার্ট করে দিতে পারো, 2.303 লগ কে হয়ে গেলে সেটা ইকুয়ালস টু এনএফ ই জিরো সেল বাই আরটি। তাই সেখান থেকে তোমরা কে এর মানটা বের করতে পারো ক্যালকুলেটরটাকে ইউজ করেই। মানে তার আগে যেটা করতে হবে এখানে সেটা হচ্ছে এই রিয়াকশনটা থেকে এন এর মানটা বের করতে হবে। দেখো এখানে স্পষ্টতই যে এন এর মান 2 এখানে। ক্যাথোড বিক্রিয়া অ্যানোড বিক্রিয়া আলাদা করে লিখবে, লিখে টোটাল সেল রিয়াকশনটা এটাই সেটা দেখালে তারপরে সেখান থেকে ই সেলটাকে তোমাদের ই জিরো সেলটাকে বের করতে হবে। তাহলে ক্যাথোড মাইনাস অ্যানোড, ই জিরো সেল মানে ই জিরো ক্যাথোড মাইনাস ই জিরো অ্যানোড। এখান থেকে ই জিরো সেলটা পেয়ে যাবে। আর এর মান তো জানো, টি 298 কেলভিন মানে 25°C মানে 298 কেলভিন। এফ ফ্যারাডে 96,500 কুলম। এন এর মান বসিয়ে দেবে। তাহলে এলএন এর মানটা এই এনএফ ই জিরো সেল বাই আরটি পেয়ে যাবে। সেখান থেকে অ্যান্টি এলএন করলেই কে এর মানটা পেয়ে যাবে। ঠিক আছে, কেটা বের করে নাও। আচ্ছা, আয়নের স্বাধীন বিচরণ সংক্রান্ত কোল্লাসের সূত্র। কোল্লাসের সূত্রটা বিবৃতি পড়বে, তারপরে কোল্লাসের সূত্রের ম্যাথমেটিক্যাল প্রবলেম, তারপর ম্যাথমেটিক্যাল প্রবলেমস ছাড়া আরো কিছু জিনিসের ম্যাথমেটিক্যাল প্রবলেম, সেটা হচ্ছে ইকুইভ্যালেন্স কন্ডাক্টেন্স বা মোলার কন্ডাক্টেন্স। ওই জায়গা থেকে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর তুল্যাঙ্ক পরিবাহিতা এবং মোলার পরিবাহিতার মধ্যে সম্পর্ক, ওই জায়গাগুলো থেকে। তারপরে এই যে ফর্মুলা আর ইকুয়ালস রো ইন্টু এল বাই এ, এখান থেকে 1/r ইকুয়ালস টু 1/ρ এ বাই এল। সেল কনস্ট্যান্ট কি, এটা রোধের অনন্যক পরিবাহিতা, আপেক্ষিক পরিবাহিতা। এই এলএসটা অনেক বইতে কাপ্পা দিয়ে লেখা হয়, কাপ্পা। হ্যাঁ, এলএসটাকে কাপ্পা দিয়ে লেখা হয়, বলে দিই কাপ্পা। হ্যাঁ, এটা কাপ্পা এলএসটাকে। হুম ঠিক আছে, এরকম। তাহলে এই প্রত্যেকটা সূত্রের অঙ্কগুলো একটু দেখতে হবে। তারপরে বিয়োজন মাত্রার সাথে অসওয়াল্ডের ডাইলুশন সূত্রটাকে এক করে মৃদু তড়িৎ বিশ্লেষের বিয়োজন মাত্রার সাথে সম্পর্ক, অসীম লঘুতায় মোলার পরিবাহিতা বা তুল্যাঙ্ক পরিবাহিতার সাথে কোন একটা দ্রবণের তুল্যাঙ্ক পরিবাহিতার যে সম্পর্ক বিয়োজন মাত্রার সাথে, সেই রিলেটেড অঙ্কগুলো সেগুলো সবই পাবে। আলফা ইকুয়ালস টু ল্যামডা বাই ল্যামডা জিরো, এই ফর্মুলা দিয়ে অঙ্ক। তারপর অসওয়াল্ডের ডাইলুশন সূত্রটাকে এর সাথে ইনকর্পোরেট করে সেখান থেকে কে এর মান, ঠিক আছে, বিয়োজন ধ্রুবক, সেগুলো এই টাইপের অঙ্কগুলো একটু দেখবে এখান থেকে। আচ্ছা, তারপরে রাসায়নিক গণনা খুব ইম্পর্টেন্ট, 5 নম্বরের কোশ্চেন পড়বে এখান থেকে। জোর দেবে প্রথম ক্রম বিক্রিয়া এবং শূন্য ক্রম বিক্রিয়ার, তার সমকলিত রূপ, অবকলিত রূপ, অধ্যায়ু। এখানে যেমন বলেছে যে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু প্রারম্ভিক কারকের উপর নির্ভর করে না, প্রথম ক্রম বিক্রিয়া কখনোই শেষ হয় না, অর্ধায়ুর সাথে হাত ধ্রুবকের সম্পর্ক, এইরকম বিভিন্ন রকম টাইপের হতে পারে। প্রথম ক্রম এবং শূন্য ক্রমের যাবতীয় জিনিসপত্র করবে। তারপরে সক্রিয়করণ শক্তি, টেম্পারেচার ডিপেন্ডেন্স, দুটো ভিন্ন টেম্পারেচারে সক্রিয়করণ শক্তিটা কি করে বের করা হয়, রেট কনস্ট্যান্টের সাথে কিভাবে রিলেটেড, সেগুলো সেই রিলেটেড অঙ্ক। আরএনএস এর ফর্মুলা, আরএনএস এর সূত্র, ঠিক আছে, কে ইকুয়ালস টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি, এই আরএনএস এর ফর্মুলা এখান থেকে এটা করা হয় আর কি। এই log of k2 by k1 t2 minus t1 by t1 t2, এই ফর্মুলাটা কাজে লাগিয়ে যে অঙ্কগুলো, এগুলো বইতে সব পাবে, উদাহরণে পাবে, অনুশীলনীতে আছে, এগুলো এই ধরনের অঙ্কগুলো করে রাখবে। সক্রিয়করণ শক্তি
কি করে বের করা হয়, তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, মোলার পরিবাহিতা বা তুল্যাঙ্ক পরিবাহিতার একক, তাই তো? তারপরে দেখো ধাতুবিদ্যা থেকে তৈল ভাষণ পদ্ধতিটা একটু দেখবে ভালো করে, জোন রিফাইনিং পদ্ধতিটা দেখবে, বশীকরণ তাপজারণের পার্থক্য পড়বে, তারপরে বিগালোকের পোর্শনটা দেখবে একটু, ঠিক আছে? তারপরে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্রায়োলাইট ফ্লোরস্পারের ভূমিকা, হল হেরো পদ্ধতিটা একটু দেখতে পারো, স্পাইজেল কি, ব্লিস্টার কপার কি, কপার ম্যাট কি, কপার ম্যাড, অ্যানোড মাড, এইগুলো, অ্যানোড মাড, কপার ম্যাট, কপার ম্যাট, বশীকরণ তাপজারণ, তারপরে কেন সালফাইড আকরিকের ক্ষেত্রে ফেনাভাসন পদ্ধতিটা অ্যাপ্লাই করানো হয়, ঠিক আছে? তৈল ভাষণ বা ফেনাভাসন একই জিনিস, বশীকরণ তাপজারণের পার্থক্য, এইগুলো। আচ্ছা, এরপরে তোমরা যেটা পৃষ্ঠতলীয় রসায়ন সারফেস কেমিস্ট্রি থেকে করবে, সংরক্ষক কলয়েড কি, তার উদাহরণ দেখো এখানে দেওয়া হয়েছে। মাইসেল কি, মাইসেল গঠনকারী এরকম পদার্থ, পৃষ্ঠতল সক্রিয় পদার্থ, ভৌত অধিশোষণ রাসায়নিক অধিশোষণের পার্থক্য, স্বর্ণ সংখ্যা কি, হিমোগ্লোবিনের স্বর্ণ সংখ্যা এত বলতে কি বোঝো, সমতরিত বিন্দু, দ্রাবক আকস্মিক দ্রাবক বিকোষী কলয়েডের মধ্যে পার্থক্য, সুলজে-হার্ডি নিয়ম, তারপরে নদীর মোহনায় বদ্বীপ গঠিত হয় কেন, যেগুলো এ আছে, ঝিল্লি বিশ্লেষণ, এগুলো আরো, তারপরে পেপটাইজেশন, 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 অপলয়ন বা অপলয়ক কি, এই জায়গাগুলো। তারপরে সল, তারপর আরেকটা জিনিস এখান থেকে পড়ে, বিভিন্ন কোলয়েডের ক্ষেত্রে, বিভিন্ন কোলয়েডের গুলোর ক্ষেত্রে দেখবে বিস্তার মাধ্যম এই আর বিস্তৃত দশা এটা হলে কলয়েডের প্রকৃতি কি হবে, তার উদাহরণ দেখবে, একটা চার্ট আছে বইতে বক্স করে, ঠিক আছে? যেমন আমি যদি বলি সাবানের ফেনাই, বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যম কোনটি? বিস্তার মাধ্যমটা তরল আর বিস্তৃত দশাটা গ্যাসীয়, বায়ু, ঠিক আছে? তাহলে এই রকম ফোমের ক্ষেত্রে তো হলো, তারপরে জেলের ক্ষেত্রে কি, সলের ক্ষেত্রে কি, এইগুলো। ইমালসান যেমন তেল, তেলে জল, জলে তেল, ইমালসান কারক, ওই জায়গাগুলো একটু দেখলে, তাই তো? তাহলে মোটামুটি এখান থেকে পি ব্লক থেকে তো প্রচুর কিছু আছে, তার মধ্যে থেকে দেখো কঠিন পটাশিয়াম আয়োডাইড ও গাঢ় সালফিক অ্যাসিডের মিশ্রণ উত্তপ্ত করা হলে কি হয়, ক্লোরিন দ্বারা বিরঞ্জন স্থায়ী কিন্তু সালফার দ্বারা বিরঞ্জন অস্থায়ী, ঠিক আছে? বিরঞ্জন ক্রিয়ার পার্থক্য যেটা উল্টো ভাবেও পড়তে পারে, ট্রেইলিং অফ মার্কারি কি, সালফার ডাইঅক্সাইডের জলীয় দ্রবণে ক্লোরিন গ্যাস চালনা করলে কি হয়, আরো অনেক অনেক কোয়েশ্চেন হয় এখানে। তারপরে এই যে বিভিন্ন PCl5 এর স্ট্রাকচার, P4O6, P4O10, এদের স্ট্রাকচার, ঠিক আছে? এদের স্ট্রাকচার কেমন, তারপরে H3PO2, H3PO3, H3PO4, এদের ক্ষারগ্রাহিতা, এদের স্ট্রাকচার, ঠিক আছে? এরকম বিভিন্ন অ্যাসিড গুলো যারা আছে তাদের স্ট্রাকচার। তারপরে এখানে দেখো এদের অ্যাসিডিটির ক্রম, আন্ধ্র হ্যালোজেন কি, তারপরে এইটার অস্তিত্ব আছে ওটার অস্তিত্ব নেই, এরকম। তারপর লঘু ও শীতল কস্টিক সোডা মানে NOH দ্রবণের সাথে ক্লোরিনের বিক্রিয়া, অ্যামোনিয়ার সাথে ক্লোরিনের বিক্রিয়া ওগুলোও পড়ে, অ্যামোনিয়ার সাথে ক্লোরিন, অতিরিক্ত অ্যামোনিয়ার সাথে ক্লোরিন আর অ্যামোনিয়ার সাথে অতিরিক্ত ক্লোরিনের বিক্রিয়া, এরকম। তারপরে লঘু শীতল NOH এর সাথে যেমন ক্লোরিনের বিক্রিয়া, তেমন উত্তপ্ত এবং গাঢ় NOH এর সাথে ক্লোরিনের বিক্রিয়া, এগুলো। তারপরে এটার অস্তিত্ব আছে, এটার অস্তিত্ব নেই কেন? তারপরে এই যে একটা কোশ্চেন, KHF2 হাইড্রোজেন বন্ডিং দিয়ে ব্যাখ্যা, এটা আছে, অস্তিত্ব আছে, কিন্তু KCl2 অস্তিত্ব নেই, এই জিনিসগুলো। একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা বেসিক্যালি ডি ব্লকের মধ্যেই পড়ে, কপার সালফেটের জলীয় দ্রবণে পটাশিয়াম আয়োডাইড, ঠিক আছে, যোগ করলে কি হয়, কাচের পাত্রে হিসেব রাখা হয় না কেন? এগুলো বেসিক্যালি আমি আমার যেসব স্টুডেন্টদের পড়াই তাদের একটা ছোট্ট করে ইম্পর্টেন্ট কোশ্চেনের একটা লিস্ট দিয়েছিলাম। আমি সাজেশন কখনোই বলবো না, কারণ এই কোশ্চেনটা আসবে তার কোনো মানে নেই, এরকম টাইপের বা এই ধরনের টপিকের কোশ্চেন পড়বে, সেই জন্য কনসেপ্ট থাকাটা সায়েন্সে ইম্পর্টেন্ট, সাজেশন নয়, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলতে পারো আর কি। এই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন না বলে আরো ভালো হয় ইম্পর্টেন্ট টপিকস, ঠিক আছে? আচ্ছা, তারপরে এই যে নিষ্ক্রিয় গ্যাসের যে চ্যাপ্টার গুলো আছে সেখানে নিষ্ক্রিয় গ্যাসের যে জিনন ঘটিত যে যৌগগুলো আছে তাদের স্ট্রাকচার, এরকম জাতীয় কোয়েশ্চেন গুলো দেখো।
আচ্ছা, তারপরে ব্যালেন্স করতে পারবে তোমরা। তারপরে এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, ল্যান্থানাম হাইড্রোক্সাইড লুটিসিয়ামের কোনটি তীব্রতর ক্ষারক কেন? ফাজেন্সের প্রিন্সিপাল দিয়ে ব্যাখ্যা হয়ে যাবে। এফ ব্লক মৌলের বা ডি ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস, ল্যান্থানাইট সংকোচন কি, ঠিক আছে? এই জাতীয় যে কোয়েশ্চেন গুলো, তারপরে এটা সাদা, এটা রঙিন, এটা বর্ণহীন, এটা রঙিন, এই ধরনের জিনিসগুলো। তারপরে ভিভিটি টা একটু ভালো করে পড়বে, ভিভিটি থেকে বিভিন্ন স্ট্রাকচার। তারপরে এই একই রকম জিনিস, ডিডি ট্রানজিশনের জন্য কালার হয়, ডিডি ট্রানজিশন না হলে কালার হয় না। তারপরে ব্যালেন্স গুলো দেখবে ভালো করে। তারপর কপার 2+ এর স্টেবিলিটি কপার প্লাস অপেক্ষা বেশি জলীয় দ্রবণে। জলীয় দ্রবণে মানে জলীয় দ্রবণে স্টেবিলিটি যদি আমরা ভাবি, স্থায়িত্ব কপার 2+ এর বেশি কপার প্লাসের তুলনায়। এইটার কারণটা কি? এই জাতীয় কোয়েশ্চেন গুলো প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু বইতে পাবে। এইগুলো একটু জোর দিয়ে করো। তাহলে এখনকার লেকচারে আমি এই পর্যন্ত পার্ট এটা রাখলাম। এরপরে আমরা একটা পার্ট বি বানাবো, যেখানে মূলত অর্গানিক এবং তার পরের পার্টগুলোই থাকবে মূলত। ঠিক আছে? তাহলে এই পর্যন্তই আমরা একটা পার্ট রাখলাম। তোমরা ভালো করে দেখো এই টপিকগুলো বা এই রিলেটেড কোয়েশ্চেনগুলো। আশা করব, কামনা করব তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। তারপর আদ্র বিশ্লেষণের যে বিক্রিয়াগুলো এখানে দেখো, যেগুলো দেওয়া হয়েছে আর কি। আশা করব তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। তোমাদের সহায়তা করার জন্যই ভিডিওগুলো করা আর কি, যতটা সম্ভব তোমাদের হেল্প করা যায় আর কি। তা দেখো, এই ধরনের জিনিসগুলো একটু ভালো করে পড়ে যেও, রিভাইজ করে। এখন যে টাইমটা, এখন তোমাদের প্রত্যেকটা সাবজেক্টকে রিভাইজ করতে হবে ভালো করে, ইম্পর্টেন্ট টপিকগুলোকে ধরে ধরে দেখতে হবে এবং অ্যানালাইজ করতে হবে কোন ইয়ারগুলোতে কি ধরনের কোয়েশ্চেন পড়েছে। এই জায়গাগুলো সারা বছর ধরে করেছো টেস্ট পেপার সলভ, কিন্তু তারপরেও যেন কিছু একটা থাকে যে প্রচুর জিনিস মাথায় থাকছে না, তার জন্য একটু শর্ট করে দেওয়া। কিন্তু বারবার বলবো, ফিজিক্যাল কেমিস্ট্রিতে প্রত্যেকটা সূত্রগুলোকে ভালো করে দেখে যাবে। ঠিক আছে? সূত্র লিখলে কোনটা কি সেটা বলবে অবশ্যই, এবং সূত্রগুলো দেখতে বলছি এই জন্য, অঙ্ক যেরকম দিক না কেন, তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, তুমি যে কোনো অঙ্ক দিলেই কিন্তু করে আসতে পারবে। কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। তারপর চতুস্তলকীয় ফাঁক বা অষ্টতলকীয় ফাঁক রিলেটেড অঙ্কও পড়তে পারে। ঠিক আছে? যেগুলো করানো হয়েছে, আমার বহুত লেকচার আছে, সেই লেকচারগুলোতে তোমরা দেখতে পারো। তাহলে এই বললাম কয়েকটা ইম্পর্টেন্ট এমসিকিউ এই টাইপের। ঠিক আছে? তারপরে ওই যে কেলাসের প্রকৃতি, যে 7টা ব্রাভিয়াস ল্যাটিস কটা আছে, তারপরে এই যে বিভিন্ন ক্লাসের ক্ষেত্রে সেটা কিরকম হয়, টেট্রাহেড্রাল, টেট্রাগোনাল, অর্থরম্বিক, এইরকম যে এ বি এবং সি এর মধ্যে সম্পর্ক এবং আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক। বিভিন্ন ক্লাস মানে এ বি সি আর আলফা বিটা গামা রিলেশন ক্লাস ক্রিস্টাল, সেটা কি ধরনের ক্রিস্টাল হয়। ঠিক আছে? অর্থরম্বিক, টেট্রাগোনাল, ট্রাইক্লিনিক, এরকম টাইপের যেগুলো হয়, কিউবিক। ঠিক আছে? তা ওইগুলো আছে, ওইগুলোকে একটু দেখবে, ওখান থেকেও শর্ট কোয়েশ্চেন আসতে পারে। ব্রাভিয়াস ল্যাটিসের সংখ্যা কটা? ব্রাভিয়াস ল্যাটিস হচ্ছে 14। ঠিক আছে? তাহলে এই পর্যন্ত এইগুলো সেকেন্ড পার্টটা আমি এর পরপরই আপলোড করে দেবো। এইগুলো দেখো, এই যে কথাগুলো বললাম, প্রত্যেকটা কথা ভালো করে মনে রেখে ওই টপিকগুলো ভালো করে জোর দাও। আশা করছি কোয়েশ্চেন কমন পেয়ে যাবে। এবং তোমরা কিন্তু একটু যদি সিনসিয়ারলি পড়াশোনাটা করো, তাহলে দেখতে পারবে 100% আনসার করে দিয়ে আসতে পারবে। একটু বুদ্ধি করে কনসেপচুয়ালি পড়াশোনা করো, দেখবে সব কোয়েশ্চেনই আনসার করতে পারবে। তাহলে আজকে এই পর্যন্ত, পরবর্তী লেকচারে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।